মার্জি আহমেদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এক নতুন বিষয় নিয়ে কথা বলবো। যদিও এর আগে তোমাদের এই বিষয়ে লেকচার দিয়েছিলাম, কিন্তু তোমরা কতটা বুঝতে পেরেছো আমি যাই হোক মানে অনুধাবন করতে পারি নাই যে তোমরা আসলে বিষয়টা কীভাবে দেখেছো কি না। তা আজকে আমি ওই লেকচারটাই আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে। তো আজকে আমরা পড়বো স্পেনের ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে। তো স্পেনের ক্ষুদ্র জাতিগোষ্ঠী এটি আছে আমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের শেষ অংশে। তো তাহলে তোমরা দেখো আজকের এই ক্লাস স্পেনের ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এই দীর্ঘ মুসলিম শাসন আমলে কিছু ক্ষুদ্র গোষ্ঠী দেখতে পাই। এগুলো হচ্ছে মুজারব, মুর, মুদেজার, মরিস্কোস, সার্ফ, মুয়াল্লাদ, স্লাভ, বারবার, গথ বা ভিসিগথ। আমরা যখন এর আগে স্পেন ও আমিরাত পড়েছি, প্রথমেই দেখেছি গথ বা ভিসিগথদের সম্পর্কে আলোচনা করেছি। মূলত 712 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন যে মুসলিমরা জয় করে, যাদেরকে পরাজিত করে তারা ক্ষমতায় আসীন হয়, সেই শাসকরা ছিল গথ বা ভিসিগথ শ্রেণীর। মূলত ভিসিগথ বা গথ রাজাকে পরাজিত করে উইটিজার যে ঘটনা তোমাদের আলোচনা করেছি, তো উনি ছিলেন মূলত গথ শাসক। তো স্পেনে মুসলিমদের আগমনের পূর্বে এই গথ শাসকরাই কি করত? শাসন করত। আর বারবারদের সম্পর্কে তো আগেই বলেছি যে উত্তর আফ্রিকায় এই বারবাররা কি করতো? মূলত তারাই ছিল এই উত্তর আফ্রিকার মানে একদম আদি পিপুল বা আদি জনগণ। পরে তারা মুসলিমদের সংস্পর্শে আসে এবং ইসলামে আকৃষ্ট হয়ে তারা কি হয়? তারা ধর্মান্তরিত হয় এবং পরবর্তীতে মুসলিমরা উত্তর আফ্রিকা একেবারেই মরক্কো পর্যন্ত যে শাসন করেছিল, তা এই পুরো অঞ্চলব্যাপী আসলে বারবাররাই ছিল এই এলাকার মানে স্থানীয় জনগণ। তো বারবারদের কিছু বৈশিষ্ট্য ছিল যে তারা খুবই প্রভুভক্ত এবং তারা খুবই তার শাসকের প্রতি তাদের আনুগত্য ছিল। তো তারা যখন মুসলিমদের সংস্পর্শে আসে এবং তাদের দ্বারা আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণ করে, তারপরে এরা মুসলিমদের আনুগত্য মেনে নেয় এবং পরবর্তী সময়ে আমরা তাদের আনুগত্য বিভিন্ন শাসন আমলেও দেখতে পেয়েছি। তো এই বারবারদের কিছু বৈশিষ্ট্য ছিল। তারা কি করত? এরা মূলত গণতান্ত্রিক মনা ছিল, যেটা আরবদের মধ্যে খুবই আমরা কম দেখতে পেয়েছি। তারা কর্মঠ এবং গোত্রভিত্তিক জাতি। তারা আরবদের নিকট পরাজয় বরণ করে, কিন্তু তাদের কিছু শর্ত ছিল। শর্ত ছিল যে তারা তাদের গোত্রীয় শাসন বজায় রাখবে, কিন্তু কেন্দ্রীয়ভাবে আরবরা শাসন করলে তাদের সমস্যা নাই, কিন্তু তারা নিজস্ব একটা গোত্র বজায় রাখবে এবং তাদের গোত্র যে প্রধান হবে তাকে অবশ্যই বারবার হতে হবে। এবং বারবারগণ ছিল অতিশয় বিশ্বাসপরায়ণ। বারবারদের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন মুসা বিন নুসাইর। আমরা দেখতে পাই যে মুসা বিন নুসাইর দীর্ঘ সময় ব্যাপী আব্বাসীয় শাসন আমলে উনি আব্বাসীয় প্রাদেশিক প্রধান হিসেবে উত্তর আফ্রিকা পুরো অঞ্চল শাসন করেছিলেন এবং পরবর্তীতেই মুসা বিন নুসাইরের নেতৃত্বেই তারিক বিন জিয়াদ কি করেছিলেন? স্পেন জয় করেছিলেন। তো বারবার বলতে আমরা মূলত অশিক্ষিত বা কিছুই জানেন না, তাদের কোনো যোগ্যতা নেই, এরকম
ভাবা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে স্পেনের যে মুসলিমরা জয় করেছে এতে বারবাদের একটা উল্লেখযোগ্য অবদান ছিল। মানে মূলত মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিয়াদের নেতৃত্বেই আহ, আহ, মানে স্পেনে মুসলমানদের এত বড় জয় নিয়ে আসা সম্ভব হয়েছিল। কারণ তারিক বিন জিয়াদ যখন জিব্রাল্টার অতিক্রম করে তখন তার সাথে খুব কম সংখ্যক সৈন্যই ছিল, এবং উনি শুধুমাত্র বলা হয় যে তারিক বিন জিয়াদের একক কুশলতা এবং তার যে ক্ষিপ্রতা ছিল বা বুদ্ধি ছিল, মূলত তার কারণেই সেই সময়ের বিশাল গজ সাম্রাজ্য কী হয়, পতন ঘটেছিল। এছাড়াও প্রসিদ্ধ ফকি বা হাদিস শাস্ত্রবিদ ইয়াহিয়া বিন ইয়াহিয়া এবং ইসা বিন দিনারও কি ছিলেন, বারবার ছিল। দেখা যাচ্ছে যে মুসলিম শাসনের পূর্বে এই বারবার দেখে কি করা হতো, খুবই হীন মনে করা হতো। তারা দেখতে তেমন ভালো ছিল না, এই কারণে স্পেনীয় যে ইউরোপীয় শাসক ছিল তারা তাদেরকে কি করতো, খুবই হেয় প্রতিপন্ন করতো এবং তাদেরকে মূর বলে অভিহিত করতো। তো এইভাবেই আরব এবং বারবাররা কী করেছিল, তাদের যৌথ বাহুবলেই এই গজ সাম্রাজ্যের পতন ঘটিয়ে স্পেনে ইসলামের পতাকাকে তারা ইসলামী সোনালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এবার আমরা জানবো মুজারব সম্পর্কে। বলা হচ্ছে যে যখন মুসলিমরা স্পেন জয় করলো 712 সালে, তো মুসলিমরা স্পেন জয় করে, কিন্তু তারপরে দীর্ঘ সময় ব্যাপী আসলে এইখানে কখনোই তারা শাসন মানে তাদের কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা রাখতে সক্ষম হয়নি। কারণ দেখা যাচ্ছে যে পিরেনিজের ওপারেই মূলত ফ্রান্স, তো আর কখনোই ইউরোপিয়ানরা চায়নি যে মুসলিমরা কোনোভাবেই ইউরোপে প্রবেশ করতে পারে। তো মূলত পিরেনিজ পর্বতমালার কারণেই তারিক বিন জিয়াদ কি করে মানে ফ্রান্সে প্রবেশ করতে পারি নাই, তার সে স্পেন পর্যন্তই তার এই বিজয় যাত্রা তাকে হচ্ছে স্তীমিত করতে হয়েছিল। এবং এর পিছনে অবশ্য অনেক কারণও ছিল, কারণ তার যে নেতা ছিলেন বা সেনাপতি ছিল তার নির্দেশনাও ছিল যেন আর তারা অগ্রসর না হয়। তো যাই হোক, এই 712 থেকে শুরু করে 756 এই সময়কালে আসলে কোনো কেন্দ্রীয় শাসন না থাকলেও দেখা যাচ্ছে যে অন্যভাবে ইসলাম স্পেনে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। কেন্দ্রীয় শাসন সবসময় দেখা গেছে যে মুসলিম শাসকদেরকে কোনোভাবেই মানে ক্ষমতায় টিকে থাকতে দেওয়া হয়নি। তাদের স্থানীয় যে স্পেনের স্থানীয় যে লোকজন ছিল তারা কি করতো, সবসময় মানে কলহ, তাদের মধ্যে কলহ বাঁধত এবং তার শাসককে সবসময় কি করতো, বিতাড়িত করতো। এই অবস্থায় যখন প্রথম আব্দুর রহমান স্পেনে আমিরাত প্রতিষ্ঠা করলেন, তখন স্পেনের একটা স্থিতি অবস্থা তৈরি হলো এবং এই আমলে সাধারণ মানুষরা কী করলো, ইসলাম সম্পর্কে আরও জানার সুযোগ পেল। তো স্পেনে যারা স্থানীয় মানুষ ছিল তারা আরবীয়দের যে শিক্ষা সংস্কৃতি, তাদের পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, ধর্মবিশ্বাস, এতে তারা মুগ্ধ হয়েছিল, কিন্তু তারা কখনোই ইসলাম গ্রহণ করেনি। এই শ্রেণীকে বলা হচ্ছে মুজারব। তারা কি করেছিল, আরবীয় কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ সব দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা তাদের ধর্মগ্রন্থকেও আরবি ভাষায় অনুবাদ করেও পড়তো, কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলামের কালচারও তারা বা সংস্কৃতি মেনে চলতো।
তাই এই শ্রেণীকে আমরা বলছি মুজারব। এরপর আমরা জানবো মুর সম্পর্কে। বলা হচ্ছে মুর শব্দটি ল্যাটিন মাউরি শব্দ থেকে এসেছে। ল্যাটিন মাউরি শব্দ, এর অর্থ হচ্ছে বোবা বা কালা। বলা হচ্ছে যে ইসলাম স্পেনে প্রবেশের পূর্বে যে শাসক ছিল তারা কি করত, এই উত্তর আফ্রিকান বা বারবার যারা ছিল তাদের কথা তারা কখনোই বুঝতে পারতো না। মৌরতানিয়া বা উত্তর আফ্রিকান যে বারবার ছিল তাদের কথা তারা বুঝতে পারতো না। এই কারণেই, যেহেতু তাদের ভাষা বুঝতে পারতো না, এই কারণে তাদেরকে মুর বলে অভিহিত করত। মুর বা মাউরি, বোবা বা কালা হিসেবে অভিহিত করা হতো। যেমন ব্রিটিশরা যখন প্রথমে এদেশে আসে এবং এদেশে সাধারণ মানুষের ভাষা বুঝতে পারেননি, তাই এদেশের মানুষকে তারা নেটিভ বা ম্লেচ্ছ হিসেবে সবসময় কী করতো, এইরকম একটা ভাষায় গালি দিত। তো উত্তর আফ্রিকাতে আমরা একই অবস্থা দেখতে পাই স্পেনে, যে ওখানে তাদের সাধারণ যে মানুষ ছিল তাদেরকে মুর হিসেবে অভিহিত করা হতো বা মাউরি বলা হতো তাচ্ছিল্য ভরে। এরপর আমরা জানবো মুদেজার সম্পর্কে। বলা হচ্ছে যে যখন মুসলিম শাসনের অবসান হলো 1492 খ্রিস্টাব্দে, 1492 খ্রিস্টাব্দে যখন গ্রানাডার পতন হয়, সেই সময় কিছু কিছু অঞ্চলে মুসলিমরা কি ছিল, তখনও মুসলিমরা সংঘবদ্ধভাবে বসবাস করত। মানে এমন ব্যাপারটা এরকম যে সমগ্র স্পেন থেকে একেবারেই মুসলিমদের বিতরণ সম্ভব হয়নি, বা আসলে কখনোই এভাবে বিতরণ হয় না। যদিও স্পেন থেকে মুসলিমদেরকে এক প্রকার মানে এমন একটা অবস্থা হয়েছে পৃথিবীতে কোথাও আমরা এটা দেখতে পাই না যে মুসলিমদেরকে একেবারেই তাদের অস্তিত্ব বিনাশ করে দেওয়ার মতোই ঘটনা ঘটানো হয়েছিল। তারপরে কিছু কিছু অঞ্চলে খ্রিস্টানদের অধীনে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে বসবাস করত। এই অঞ্চলগুলো হচ্ছে ক্যাস্টাইল, লিওন এবং আরগন। যারা এই অঞ্চলগুলোতে আরগন, লিওন এবং ক্যাস্টলে খ্রিস্টানদের অধীনে যেসব মুসলমানরা বসবাস করত তাদেরকে বলা হতো মুদেজার। এরপর আমরা জানবো মরিস্কোস সম্পর্কে। 1492-এ যখন গ্রানাডার পতন হয়, তখন মুসলিমদের জীবনে একটা চরম দুর্দিন নেমে আসে। আমি যখন ক্লাস তোমাদের গ্রানাডার পতন পড়িয়েছি বা স্পেন থেকে মুসলিমদের বিতরণ, তখন বলেছিলাম যে কি নির্মমভাবে মুসলিমদের হত্যা করা হয়েছিল এবং যারা আগুনে পুড়ে মারা যায়নি তাদেরকে কি করা হয়েছিল, জোরপূর্বক নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তো এমন একটা অবস্থায় তারপরেও যে মুসলিমরা সেখানে থেকে গিয়েছিল তাদেরকে কি করা হচ্ছিল, জোরপূর্বক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হচ্ছিল। এই 1492 থেকে 1613 সাল পর্যন্ত মুসলমানদের উপরে এই নির্মম নির্যাতন চালানো হয়। তাদেরকে কোনোভাবেই তাদের যে নিজস্ব নিয়ম নীতি, যেমন প্রকাশ্যে নামাজ পড়া বা আকিকা দেয়া না, বা বিবাহ, মানে তাদের যে মুসলিমদের নিজস্ব যে রীতিনীতি, বিবাহ, তালাক, সালাত, আকিকা, এগুলো কোনো কিছুই পালন করতে দেওয়া হতো না। প্রকাশ্যে তো নয়, গোপনে যদি কেউ পালনের চেষ্টা করতো তাকেও কি করা হতো, অত্যাচার করা হতো। বলা হচ্ছে যে এই যে রাজ্য হারিয়ে এবং তাদেরকে ধর্মচ্যুতি করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যেসব মুসলমানরা তাদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকেই বলা হচ্ছে মরিস্কোস। তারা কি করেছে, সব নির্যাতন সহ্য করেও গোপনে তাদের ধর্মকে এবং তাদের রীতিনীতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল।
ঐতিহাসিক ইমামউদ্দিন তার হিস্ট্রি অফ স্পেন গ্রন্থে বলছে যে এই বিতাড়িত মুসলমানের সংখ্যা প্রায় 46,75,000, যে যারা গ্রান্ডার পতনের পরেও থেকে গিয়েছিল তাদেরকেও আবার কি করা হয় বিভিন্ন সময়, এই যে পুরো সময়ব্যাপী 1492 থেকে 1615 সাল পর্যন্ত এই সময়ব্যাপী তাদেরকে কী করা হয়েছিল, স্পেন থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল। এরপর আমরা জানবো মুয়াল্লাদ বা মুয়াল্লাদুন সম্পর্কে। আমি এর পূর্বে যখন তোমাদের দামেস্কে ওমাইয়া খিলাফত পড়াচ্ছিলাম তখন আমরা অনারব মুসলিম বা মাওয়ালি সম্পর্কে পড়েছি। তো আমরা স্পেনে এইরকম অনারব যারা স্পেনীয় মানে অনারব স্পেনীয় মুসলিম তাদেরকে আমরা মুয়াল্লাদ হিসেবে অভিহিত করছি। মানে সেখানে অনারব যে মুসলিম তাদেরকে আমরা বলেছি কি মাওয়ালি, আর এখানে বলছি অনারব স্পেনীয় যে মুসলিম তারাই হচ্ছে মুয়াল্লাদ। মূলত দামেস্কের উমাইয়া খিলাফতে যে ঘটনাটা ঘটেছিল যে আরবরা তাদের আভিজাত্যকে ধরে রাখার জন্য এই অনারব মুসলিমদেরকে কখনোই কোনো উচ্চ পদ বা গুরুত্বপূর্ণ কোনো পদ দিত না, বা তাদের কোনো ক্ষমতা ছিল না, তাদের যোগ্যতা থাকলেও তাদের যোগ্যতা কখনো মূল্যায়ন করা হতো না। তো এখানেও আমরা দেখতে পেয়েছি যে এই আরবীয়রা তাদের আভিজাত্য তাদের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য যে স্থানীয় যে স্পেনীয় মুসলিমরা ছিল তাদেরকে কখনোই আসলে গুরুত্বের সাথে নেয়নি এবং তাদেরকে সবসময় বঞ্চিত করেছে। এবং লোকাল যে স্পেনীয় যে মুসলিমরা তারা কি করেছে, ভিতরে ভিতরে আরও আভিজাত্যর বিরুদ্ধাচারণ করেছে। এবং এরই এক সময় পরিণতিতে আমরা দেখতে পাই যে আসলে এইভাবে এত করুণভাবে মুসলিমদের পতন হয়েছে। মানে মূলত আরব আভিজাত্য ধরে রাখার জন্য আরব শাসকরা কখনোই স্থানীয় মুসলিম স্পেনীয়দের সাথে নিজেদের মানে কখনোই তারা হচ্ছে মিশতে চায়নি বা তাদেরকে কখনোই গুরুত্ব দেয়নি। মূলত যে কারণে উমায়াদের পতন ঘটেছিল মাওয়ালিদের দ্বারা, মানে আব্বাসীয়রা আসলে মাওয়ালিদেরকে ব্যবহার করতে পেরেছিল, এখানেও আসলে একই অবস্থাই ঘটেছে যে খ্রিস্টান রাজা ফার্ডিনান্ড এবং তার স্ত্রী ইসাবেলাও মূলত এই মুয়াল্লাদ এই শাসক গোষ্ঠীকেই তারা কী করেছিল, প্রথমে প্রলুব্ধ করেছিল যে যদি তাদেরকে ক্ষমতায় বসানো হয় খ্রিস্টান রাজাকে, তাহলে এই মুয়াল্লাদ বা মুয়াল্লাদুনদেরকে হচ্ছে তাদের ক্ষমতার সাথে সমান অংশীদারিত্ব দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা ক্ষমতার শীর্ষে যখন আরোহণ করলো তারপরে তারা আসলে তাদের কথা আর রাখে নাই এবং স্থানীয় যে স্পেনীয় মুসলিম তাদের চরম দুর্দশা দেখতে হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস আমার। স্লাভ সম্পর্কে এর আগে আমি অনেক আলোচনা করেছি। আর সার্ফ সম্পর্কে একটু বলি যে এই সময় স্পেনও কি ছিল, শ্রেণী বিভাজন ছিল। তো দাস শ্রেণী ছিল সবচেয়ে নিম্ন, তার আগের দাসের উপরে যে শ্রেণী ছিল তাকে বলা হতো সার্ফ। তারা কৃতদাস ছিল না, কৃতদাসদের চেয়ে তাদের অবস্থা একটু ভালো ছিল। তারা কি হতো, মালিকের কাছ থেকে জমি পেত এবং জমি চাষ করত, কিন্তু কখনো যদি তারা তাদের মালিককে বাৎসরিক খাজনা বা কর দিতে ব্যর্থ হতো তখন জমি সহ তার নিজের জীবন মালিকের কাছে বিক্রি হয়ে যেত। তার জমি সহ মালিকের কাছে জীবী হতো এবং মালিকের ইচ্ছা মতো তাকে কি করতো, জীবন নির্বাহ করতে হতো। এটাই হচ্ছে সার্ফ। তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। তারা কি করতো, যে খাজনা দেওয়ার ভয় তারা অনেক সময় দস্যুবৃত্তি বা বনে পালিয়ে যেত এবং অনেক অনৈতিক কাজের সাথেও জড়িয়ে পড়তো, যে যদি খাজনা না দিতে পারে তাহলে তো তাকে একজনের অধীনে জীবন কাটাতে হবে। তো দেখা যাচ্ছে যে তাদের অবস্থা কৃতদাসদের চেয়েও কোনো অংশে ভালো ছিল না। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়।